সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রিহেলথের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। আজকে আমরা কথা বলবো কিডনির নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার আব্দুস শুকুর, রেজিস্ট্রার কিডনি বিভাগ, জাতীয় কিডনি ইনস্টিটিউট, নিগডু। স্যার, অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ। রিহেলথের প্রতি কৃতজ্ঞতা এবং এই টেলিভিশনের দর্শক মণ্ডলীর প্রতি শুভকামনা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো কিডনির নানা রোগ এবং তার সমাধান নিয়ে। প্রথমেই জানতে চাইবো যে কিডনির কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? আসলে কিডনি রোগীদের কাছে যে সমস্ত রোগীরা আসে এর স্পেকট্রাম বহুবিধ সমস্যা। প্রথমত কিডনির নিজস্ব কিছু রোগ আছে, তার পাশাপাশি অন্যান্য রোগ থেকে কিডনিতে যদি আক্রান্ত হয় তখন সেই বিভাগের রোগীগুলো আমাদের কাছে আসে। যেমন কিডনির নিজস্ব কিছু রোগ, যেমন কিডনির স্ট্রাকচারাল কিছু ডিজিজ আছে, ফাংশনাল কিছু ডিজিজ আছে। মূলত আমরা নেফ্রোলজিতে যারা ডিল করি ফাংশনাল ইম্পেয়ারমেন্ট বিষয় নিয়ে, যার অর্থ দ্বারায় কিডনির পয়েন্ট যাদের বেশি আছে অথবা কিডনির দিয়ে প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের হয়ে যায়, এটাকে আমরা বলি গ্লোমেরুলার নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম। এই ধরনের জটিলতা নিয়ে নানান ধরনের রোগ আছে, সেই রোগগুলো নিয়েই মূলত আমরা কাজ করে থাকি। যেমন ধরেন অ্যাকুট কিডনি ইনজুরি, হঠাৎ করে যাদের কিডনি অসুস্থ হয় অথবা দীর্ঘদিন যাবৎ যাদের কিডনির সমস্যা তাদেরকে আমরা বলে থাকি চিকিডি, অথবা যাদের কিডনি দিয়ে প্রোটিন চলে যায়, শরীর ফুলে যায়, তাদেরকে বলি নেফ্রোটিক সিনড্রোম। এই প্রত্যেক ডিজিজ এবার স্পেকট্রাম আছে, এগুলো কিডনির নিজস্ব অসুখ, পাশাপাশি অন্য অন্য ডিপার্টমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের থেকে আপনার কিডনির সমস্যা নিয়ে আসতে পারে। সাপোজ একজনের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, দীর্ঘদিন যাবৎ ব্যথার ওষুধ খান, সেখান থেকে তার কিডনির সমস্যা হতে পারে। একজন এন্ডোক্রাইন ডিজঅর্ডার, দেখা গেলো তার ডায়াবেটিক পেশেন্ট, দীর্ঘদিন, সেখান থেকে তার কিডনির সমস্যা হতে পারে। একজন হাইপারটেনসিভ পেশেন্ট, সেখান থেকে তার হতে পারে। এইভাবে দেখা গেল ইভেন তো একটা সিম্পল ডেঙ্গু পেশেন্ট, সে ডেঙ্গুর জ্বর আক্রান্ত, হঠাৎ করে তার হাইপোভলিমিয়া হয়ে গেছে বা সেপসিসটা অনেক বেশি বেড়ে গেছে, সেখান থেকে তার কিডনির সমস্যা, সেগুলো ডিল করতে হয়। স্পেসিফিক যদি ভাবে বলা যায় তাহলে বলা যেতে পারে আসলে সকল বিভাগের রোগী সামহাও কোনো না কোনোভাবে নেফ্রোলজিস্টকে ডিল করতে হয়, সেজন্য স্পেকট্রাম আসলে অনেক বেশি বিস্তর। খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আমরা এবার জানতে চাইবো নেফ্রোটিক সিনড্রোমের কথা বলছিলেন। তো এই রোগে সাধারণত রোগীর কি হয়, কি ধরনের লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? নেফ্রোটিক সিনড্রোম আসলে এটা হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টে আসলে প্রচলিত টার্ম। আমরা আসলে নেফ্রোটিক সিনড্রোমটা ইউজ করি না, আমরা বলি নেফ্রোটিক গ্লোমেরুলার নেফ্রাইটিস। গ্লোমেরুলার নেফ্রাইটিসের মূল প্যাটার্নটা হচ্ছে আবার হলো দুইটা, একটা হলো নেফ্রোটিক প্রেজেন্টেশন, একটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন। এই সমস্ত রোগীদের প্রথম কথা হচ্ছে যে সাধারণত গায়ে পানি আসে। পানিটা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখে পানি আসে। স্পেসিফিকভাবে বলতে বোঝা যায় যে চোখের চারপাশে পানি আসে, চোখ ভারী হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়, এটা তাদের প্রথম হয়। এর পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে এই শরীর ফুলাটা, পানি আসাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সারা পায়ে আসে, এরপর ধীরে ধীরে বুকে আসে, পেটে পানি জমে, সারা শরীর আস্তে আস্তে দেখা গেলো যে শরীরের সব জায়গাতেই আসলে পানি জমে যায়। এর পাশাপাশি তাদের পানি জমে যাওয়ার অর্থ হচ্ছে যে পানি শরীর থেকে বের হচ্ছে না, কারণ প্রস্রাব ধীরে ধীরে আসলে কমে যায়। এইগুলো নিয়ে মোটামুটিভাবে তাহলে মূল প্রেজেন্টেশন। তবে অনেক ধরনের আপনার গ্লোমেরুলার নেফ্রাইটিস আছে যেগুলোকে বলে থাকে ড্রাই, সেখানে শরীর আসলে ফলে না, এসিমটোমেটিক বা লক্ষণহীন থাকে, অপ্রকাশিত থাকে। সাধারণত পরীক্ষা নিরীক্ষা না করলে এগুলো ধরা পড়াটা খুব বেশি কঠিন। খুব সুন্দর করে বলেছেন, বুঝিয়ে বলেছেন। তো জানতে চাইবো যে কি ধরনের সমাধান কিংবা চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? নেফ্রোটিক সিনড্রোম বা গ্লোমেরুলার নেফ্রাইটিসের যে সমস্ত আমরা হচ্ছে চিকিৎসাটা গ্রহণ করি, একটা হচ্ছে শান্ত, তাকে আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেই। সাপোর্টিভ ম্যানেজমেন্ট মানে অ্যান্টিপ্রোটিনুরিক যে ড্রাগগুলো আছে যেগুলো কিডনি দিয়ে প্রোটিন বের হওয়াটাকে প্রিভেন্ট করে থাকে, কমায় দেয়, সেই সমস্ত ওষুধগুলো দিয়ে আমরা ট্রাই করে থাকি। এর পাশাপাশি এই গ্লোমেরুলার নেফ্রাইটিসের কারণ কি, কোনো সেকেন্ডারি কোনো কারণ আছে কিনা, সে কারণগুলো আমরা বের করার চেষ্টা করে থাকি। কোনো ইনফেকশন আছে কিনা শরীরে সেগুলো বের করি, তার ভাইরাল মার্কার স্ক্রিনিং করে থাকি, কমপ্লিমেন্টে কোনো সমস্যা আছে কিনা, তার কোনো অটো ইমিউনে কোনো ডিজিজ আছে কিনা, ভাইরাল ডিজিজ আছে কিনা, সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার একটা সেকেন্ডারি কোনো কারণ আছে কিনা সেটা বের করার চেষ্টা করি। তার পাশাপাশি আমরা আবার দেখি যে তাদের একটা বলে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া।
নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া শব্দের অর্থ হচ্ছে যাদের 24 ঘন্টায় সারাদিনে প্রস্রাবের মাধ্যমে অ্যালবুমিনের মাত্রা 3.5 গ্রামের বেশি চলে যায়, তাদেরকে বলি আমরা হলো নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া। যে সমস্ত পেশেন্টদের নেফ্রোটিক সিনড্রোম পাশাপাশি নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া থাকে, তাহলে সেই সমস্ত পেশেন্টকে আলটিমেটলি আসলে কিডনি বায়োপসি করতে হয়। এর পাশাপাশি আবার আছে একটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন। নেফ্রাইটিক প্রেজেন্টেশন অর্থ হচ্ছে যে ইউরিনের মাধ্যমে অ্যালবুমিনের সাথে সাথে তার অ্যাক্টিভ সেডিমেন্ট যায়। অ্যাক্টিভ সেডিমেন্ট যার অর্থ হচ্ছে যা তার হয়তো রক্ত যায়, মূল কথা। সেটা হয়তো সব রক্ত তার খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা গেলে আমরা বলি ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া, আর খালি চোখে দেখা না গেলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেটাকে বলা থাকে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। তো যে সমস্ত পেশেন্টের প্রস্রাবের সাথে সাথে অ্যালবুমিন যায়, অ্যালবুমিনের পাশে আবার রক্ত যায়, ব্লাড যায়, এগুলোকে আমরা বলি অ্যাক্টিভ সেডিমেন্ট, অ্যাক্টিভ ইউরিন সেডিমেন্ট। এ হলো আরবিসি হতে পারে, আরবিসি কাস্ট হতে পারে, ডাবলবিসি হতে পারে, ডাবলবিসি কাস্ট হতে পারে। এই সমস্ত নেফ্রোটিক স্পটিনুরিয়া বা নেফ্রাইটিক যে প্রেজেন্টেশন, এইগুলোর বিভিন্ন রোগের কারণে আসলে হয়ে থাকে। এটা কোনো একটা সিঙ্গেল কোনো ডিজিজ না। সেটা জানার জন্য হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করতে হয়। হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য আমাদেরকে কিডনি বায়োপসি করতে হয়। কিডনি বায়োপসি মানে হচ্ছে কিডনি থেকে আমরা আলট্রাসোনো গাইডেড টিস্যু নেই, সেই টিস্যু নিয়ে আমরা ল্যাব টেস্ট করি, লাইট মাইক্রোস্কোপ করি, ডিআইএফ করা হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ করা হয়। এগুলো করার পরে একটা সুনির্দিষ্ট দেখা গেল ডিজিজ পাওয়া যায়। তখন সেই নেফ্রোটিক সিনড্রোমের বিভিন্ন ডিজিজের আলাদা হয়, যেমন এমসিডি হতে পারে, এফএসডিএস হতে পারে, মেমব্রানোস হতে পারে, এমপিজিএন হতে পারে, এরপর সেকেন্ডারি লুপাস নেফ্রাইটিস ভেরি কমন। এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিজ আছে। সেই সমস্ত ডিজিজগুলোর আলাদা আলাদা ট্রিটমেন্ট গাইডলাইন আছে। এই সমস্ত ট্রিটমেন্টগুলোর দীর্ঘমেয়াদী, সময় সাপেক্ষ, তবে যত্ন করে চিকিৎসা করলে, সময় সময় ফলো আপ করলে তখন দেখা গেল যে এই সমস্ত রোগগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। খুব সুন্দর বলেছেন। আরেকটি কথা বলছিলেন যে একেআই, অ্যাকিউট কিডনি ডিজিজের মানে আপনারা তো খুব ফেস করেন। কি ধরনের লক্ষণ নিয়ে কিংবা কেন আসলে এই অ্যাকিউট ইনজুরিটা হয়? অ্যাকিউট কিডনি ইনজুরির আসলে নানাবিধ কারণ আছে। অ্যাকিউট কিডনি ইনজুরি বলতে বোঝাচ্ছে আমরা সংক্ষেপে বলি একেআই। একেআই আগে তো শব্দগুলো বলা হতো অ্যাকিউট রেনাল ফেইলিওর, এআরএফ। এখন সেটাকে আসলে রেনাল ফেইলিওর না বলে কিডনি ইনজুরি বলা হয়। তার মানে এই ইনজুরি শব্দের অর্থ হচ্ছে যে প্রিভেন্টেবল, এটা রিভার্সেবল। অর্থাৎ যে সমস্ত কিডনির যে পর্যন্ত কিডনির সমস্যা হলে সেটাকে প্রিভেন্ট করা যায়, রিভার্স করে নর্মাল রিদমে নিয়ে আসা সম্ভব, সেগুলো মূলত একেআই। মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে যে 24 থেকে আপনার 48 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে যদি হঠাৎ কোনো কারণে এমন কোনো ব্যক্তির যার কিডনির সমস্যা পূর্বে থেকে ছিল না, জানা ছিল না, তার হঠাৎ করে কিডনি আক্রান্ত হলো, তার মানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা, তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে, আর একটা হলো তার প্রস্রাব স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। দুটোর যে কোনোটাই যদি হয় অথবা দুটোই যদি হয়, তাহলে আমরা সেটাকে বলে থাকি অ্যাকিউট কিডনি ইনজুরি বা একেআই। এই সমস্ত পেশেন্টগুলো দেখা গেল যে কোনো কারণ ছাড়াই আমরা নাও জানতে পারি, হঠাৎ করে কোনো কারণে আসতে পারে। আবার সাধারণত দেখা গেলো শরীরে যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকে সেখান থেকে হতে পারে, কোনো যদি আঘাতপ্রাপ্ত হয় সেখান থেকে হতে পারে, কোনো ক্রাশ ইনজুরি সেখান থেকে হতে পারে, কোনো মেডিসিন খাওয়া থেকে হতে পারে। ইভেন ধো দেখা গেলো হঠাৎ শুধুমাত্র গলায় হয়তো চুলকাচ্ছে, কাশি হচ্ছে, ঠান্ডা কাশি, অথবা কোনো স্কিনে ফোসকা পড়ছে, র্যাশ উঠেছে, অথবা কোনো গলা ব্যথা হয়েছে বা প্রস্রাব ইনফেকশন হয়েছে, সেই সমস্ত কারণগুলো দেখা গেলো যে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। মূল কথা আসলে কারণ বের করাটা খুব কঠিন, খুব সংক্ষেপে এই কারণে যে আসলে বিস্তার কারণ যে কোনো কিছু থেকে আসলে এগুলো হতে পারে। খুব সুন্দর বলেছেন স্যার। সমাধানটা আপনারা কি দিয়ে থাকেন? অ্যাকিউট কিডনি ইনজুরিটা হচ্ছে যে ট্রিটমেন্ট করাটা খুবই ভাইটাল, এবং এই সমস্ত রোগে আক্রান্ত রোগীদের আসলে কিডনি রোগীদের হোক, এবং এই সমস্ত কারণে দেখা গেল যে ডাক্তার খুব বেশি শ্রম দিয়ে থাকে। দেখা গেল যে এই সমস্ত পেশেন্টের কনজারভেটিভ মেডিসিন আছে, পাশাপাশি কখনো কখনো এই সমস্ত রোগীদের টেম্পোরারি বেসিসে ডায়ালিসিস পর্যন্ত লাগতে পারে। দুটি ট্রিটমেন্ট অপশন আছে। একটা হলো কনজারভেটিভ মেডিসিন, তার মানে আমরা ওষুধপত্র দিব, ওষুধপত্র দিয়ে আমরা সেই সমস্ত ক্ষেত্রে ট্রিটমেন্ট করব। আর পাশাপাশি যে কারণে সমস্যা হয়েছে সেই কারণটাকে বের করে আইডেন্টিফাই করে আমরা সেই কারণে চিকিৎসা করব। এর পাশাপাশি হচ্ছে কখনো কখনো এই কনজারভেটিভ মেডিসিন দিয়ে যদি ফেল হয় এবং তার কিডনির মাত্রাটা এমন পর্যায়ে চলে যায়, তার যদি শারীরিক কন্ডিশন এমন হয় যে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যায়, তার দেখা গেলো যে ইউরিমিক ফিসার, শরীর মানে ব্রেন এলোমেলো হয়ে গেছে, জ্ঞানের মাত্রা এলোমেলো হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে, তার অ্যাসিডোসিস ডেভেলপ করছে, প্রস্রাব কোনোভাবেই হচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে টেম্পোরারি বেসিস আমাদের ডায়ালিসিস পর্যন্ত প্রয়োজন হতে পারে। ডায়ালিসিস সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আসলে ডায়ালিসিস সম্পর্কিত সমাজে ব্যাপক ধরনের
নেগেটিভ ধারণা প্রচলিত আছে। সবচেয়ে কমন ধারণা হলো ডায়ালিসিস নিলে আর বাঁচে না। তা আমি এই জন্য বলি যে আসলে যারা আপনার পরিচিত যতজন মারা গিয়েছেন তার কতজন আসলে ডায়ালিসিস নিয়ে মারা গেছেন আর কতজন ডায়ালিসিস ছাড়া মারা গিয়েছেন। সেজন্য ডায়ালিসিস নিয়ে আসলে আমাদের জানাশোনার একটু ঘাটতি আছে এবং এই জন্য আমাদেরও উচিত সমাজকে সচেতন করা, রোগীদের উচিত সচেতন হওয়া। ডায়ালিসিস হলো একটি আর্টিফিশিয়াল পদ্ধতি, যে পদ্ধতিতে আমাদের কিডনি যে কাজগুলো করে তার কিছু কাজটা করে থাকে। যেমন আমাদের কিডনির অনেক কাজ আছে, তার একটা কাজ, বড় কাজ হলো শরীরের বর্জ্য পদার্থগুলো। বর্জ্য পদার্থ মানে আমাদের শরীর চলতে গিয়ে তার মেটাবলিজমের মাধ্যমে যে সমস্ত ময়লা বর্জ্য পদার্থ ওয়াস্ট প্রোডাক্ট বের হয়, এগুলোতে বলি আমরা নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্ট। সেই প্রোডাক্টের মধ্যে আছে ক্রিয়েটিনিন আছে, ইউরিয়া আছে, ফসফেট আছে, ফসফরাস আছে, বিটা টু মাইক্রোগ্লোবিলিন আছে। এই ধরনের নিয়ার অ্যাবাউট 50 আপনার হচ্ছে ওয়াস্ট প্রোডাক্ট আছে। এগুলো আছে হলো কিছু স্মল মলিকুল, কিছু মিডিল মলিকুল, কিছু লার্জ মলিকুল। এই সমস্ত মলিকুলগুলোকে শরীর কী করে? প্রস্রাবের মাধ্যমে, প্রস্রাব হলো শরীরের অতিরিক্ত যে পরিমাণ পানি সেটা শরীর বের করে দেয়। এই অতিরিক্ত পানির সাথে এই বর্জ্য পদার্থগুলো শরীর কিডনির মাধ্যমে ফিল্টার করে করে মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বের করে। যখন কোনো মানুষের কিডনির অসুবিধা হয়, কিডনি ড্যামেজ হয়, কিডনি ফেলিওর হয়, তখন কিডনিতে এই কাজ আর করতে পারে না। না পারলে তখন কি হবে? তখন এই বর্জ্য পদার্থগুলো শরীরে জমে যাবে, পানিগুলো শরীরে জমে যাবে। দুই ধরনের ঘটনা ঘটবে, একটা পানি জমার কারণে শরীর ফুলে যাবে, আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ জমার কারণে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সিমটম, লক্ষণ প্রকাশ পাবে। এগুলোকে আমরা বলি ইউরিমিক সিমটম। আলটিমেটলি দেখা গেল সেই সমস্ত ক্ষেত্রে এই বর্জ্য পদার্থ পাশাপাশি অতিরিক্ত পানি, এটা যে কিডনি পারে না, এই না পারার কারণে কিডনিকে হেল্প করতে হয় একটা মেশিন দিয়ে। সেই মেশিনের মাধ্যমে আমরা পোর্ট করি, সেই পোর্টের মাধ্যমে শরীরের সাথে মেশিনের সংযোগ ঘটায় ওই মেশিনের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বর্জ্য পদার্থগুলো বের করে থাকে। এটা হলো ডায়ালিসিস। এই ডায়ালিসিস অর্থ হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা হলো কৃত্রিম কিডনি বা কিডনির কাজের কিছু অংশ একটা মেশিন করে দেয়, সেই মেশিন হচ্ছে ডায়ালিসিস পদ্ধতি। সুন্দর বলেছেন। ডায়ালাইসিস আপনারা কয়বার দিয়ে থাকেন? এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ডায়ালিসিস কতবার দেই এটা বলা খুবই কঠিন। এটা নির্ভর করবে যে তার কোন ধরনের ডিজিজ আছে। যেমন একেআই একটা পেশেন্ট, সিকিডি একটা পেশেন্ট, আবার যারা ধরেন বেড রিটেন অথবা আনকনশাস পেশেন্ট, যেগুলো আইসিইউতে থাকে, তাদের এক ধরনের একটা মেথড আছে। এখন কতবার দেই সেটা নিয়ে একটা নেই, যেটা আমরা সিকিডি রোগীদের ক্ষেত্রে আমরা বলে থাকি যাদের সারা জীবন ডায়ালিসিস লাগে। একেই তো আর সারা জীবন ডায়ালিসিস লাগে না, 3টা 4টা 5টা, কখনো 1 মাস 2 মাস, এর বেশি তো লাগে না। এইটা হলো ডায়ালিসিসের একটা ইন্টারন্যাশনাল রুলস আছে, সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে 12 ঘন্টা, প্রতি সপ্তাহে 12 ঘন্টা। আর এই 12 ঘন্টাকে আমরা 3 ভাগে ভাগ করি, অর্থাৎ প্রতি সপ্তাহে 3 দিন করে আমরা ডায়ালিসিস দিই, প্রত্যেক দিনে 4 ঘন্টা করে, 3 দিন 3টা সেশনে 4 ঘন্টা করে, 3 4 12 ঘন্টা ডায়ালিসিস। এটা হলো স্ট্যান্ডার্ড রুলস। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে 12 ঘন্টা আসলে মেনটেন করা সম্ভবপর হয় না। সেক্ষেত্রে ইকোনমিক্যাল কারণ, জিওগ্রাফিক্যাল কারণ, রোগীদের সার্বিক কন্ডিশন বিবেচনা করে আমাদের দেশে প্রচলিত ধারণা হচ্ছে যে আমরা সপ্তাহে যাদের ডায়ালিসিস লাগবে 2টা করে ডায়ালিসিসের কথা আমরা বলি, যে প্রতি সপ্তাহে আপনারা 2টো করে ডায়ালিসিস দেবেন। ক্রনিক কিডনি ডিজিজ কেন হয়? ক্রনিক কিডনি ডিজিজের আসলে এটা মানে আগে জানতে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজটা কী জিনিস। ক্রনিক কিডনি ডিজিজটা হচ্ছে যে সমস্ত কিডনি রোগ 3 মাসের অধিককাল সময় স্থায়ী হয়েছে, সেটা তার মানে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটিস অথবা দেখা গেলো তার ফাংশনাল কোনো অ্যাবনর্মালিটিস, যে কোনোটাই হতে পারে। যে হয়তো কিডনির কোনো শারীরিক মানে গঠনগত কোনো সমস্যা অথবা কাজগত সমস্যা, দুটোর যে কোনোটাই যদি 3 মাসের বেশি স্থায়ী হয় এবং সেই ক্ষতর কারণে শারীরিক সমস্যা দেখা যায়, তাহলে সেটাকে আমরা বলি সিকিডি। সিকিডি সাধারণত 3 মাসের বেশি ধরে যদি কোনো ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে, তখন আমরা সাধারণত এটাকে সিকিডি হিসেবে লেবেল করি এবং ধরে নেই যে এই ক্রিয়েটিনিন লেভেল যা বাড়ছে, এটা কখনো নর্মাল রেঞ্জে ফিরে আসা আর সম্ভব নয়। এখন এই সিকিডি রোগের বহু কারণ আছে। সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে হলো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস পৃথিবীতে যত মানুষ ডায়াবেটিস আক্রান্ত, তার প্রতি 3 জন ডায়াবেটিস রোগীর 1 জন করে কিডনি রোগে আক্রান্ত। এবং যে সমস্ত কিডনি রোগীদের ডায়ালিসিস নিতে হয়, দেখা গেল যে 100টা পেশেন্ট যদি ডায়ালিসিস নেয়, তার 70 থেকে 80 জনই হলো ডায়াবেটিস থেকে কিডনি রোগে আক্রান্ত। এই ডায়াবেটিসে এই জন্য বলা হয় যে কিডনি রোগে আক্রান্ত মেইন কারণ। 2 নম্বর হচ্ছে আপনাকে যে পূর্বে বললাম যে গ্লোমেরুলার নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে হাইপারটেনশনে বলা থেকে 5 জনের 1 জনে
কিডনি রোগে আক্রান্ত হয়। তবে হাইপারটেনশনের একটা ব্যাপার আছে যে হাইপারটেনশন থেকে কিডনি রোগে আক্রান্ত হলে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ে একটু ধীর গতিতে। এই জন্য এই রোগীরা চাইলে ডায়ালিসিস ফ্রি রাখা সম্ভব যদি তারা নিজেরা যত্নশীল হয়। এরপরে আছে ধরেন আপনার অবস্ট্রাকটিভ ডিজিজ, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। তার মানে হচ্ছে যে স্ট্রাকচারাল কোনো অ্যানোমালি, যেমন কিডনির ইউরেটার, ইউরিনের ব্লাডার, ইউরেথ্রা, এই কোনো একটা জায়গায় মানে কিডনির নালে কোনো জায়গায় কোনো স্টেনোসিস আছে, স্ট্রাকচার আছে, অথবা সেখানে কোনো টিউমার আছে, অথবা বাইরে থেকে কোনো কম্প্রেশন আছে বা স্টোন আছে, যে কোনো কারণে যদি নালীটা ব্লক হয়ে যায় দীর্ঘদিন ধরে, তখন দেখা গেলো কিডনি তো আর ঠিকমতো ইউরিনেশন করতে পারে না, ব্লক থাকে, বাধা থাকে, তখন ধীরে ধীরে কিডনিটা ফুলে যায়, আস্তে আস্তে কিডনিতে পানি জমে যায়, কিডনি বড় হয়ে যায়, পানি জমার কারণে তার কর্টেক্সগুলো নষ্ট হয়ে যায়, তখন দেখা গেলো তার কিডনির সমস্যা সৃষ্টি হয়। ইয়ং এজে যে সমস্ত কারণে বাচ্চাদের কিডনির সমস্যা হয় তার মধ্যে এটা একটা অন্যতম বড় কারণ, যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। এটা খুবই অ্যালার্মিং। এছাড়া কিছু জেনেটিক কিছু কারণ আছে, কিছু ফ্যামিলিয়াল কিছু ডিজিজ আছে, এলোপ্যাথি ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং ব্যথার বড়ি, এই সমস্ত কারণগুলো আছে। এগুলো হলো মূলত বড় কারণ। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ব্যথার বড়ি কতটা কারণ জুড়ে আছে কিংবা প্রকোপ কতটা? আহ, ব্যথার বড়ি থেকে একেআই এবং সিকেডি দুই ধরনের অসুখই হতে পারে আসলে বেসিক্যালি। ব্যথার বড়ির সাথে দুই ধরনের রিলেশন। একটা হচ্ছে যে ডোজ ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো ডোজ লাগবে না। হঠাৎ করে কারো পেটে ব্যথা হয়েছে, একটা কিটোরোলাক ইঞ্জেকশন নিল, এটা আমাদের দেখা। একটা 18 বছরের ছেলে কিটোরোলাক ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন নিয়েছে, তারপর থেকে তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, শরীর ফুলে গেছে, আস্তে আস্তে তার ক্রিয়েটিনিন দেখুন 18 পর্যন্ত হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে কিন্তু কোনো ডোজ নেই, এটা ডোজ ইন্ডিপেন্ডেন্ট, এটা বলে থাকে ইডিওসিনক্রেটিক টাইপ। আর একটা হচ্ছে যে কিউমুলেটিভ ডোজ, এখানে অনেক দিন ধরে একটা ওষুধ নির্দিষ্ট দীর্ঘদিন ধরে খেতে 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 একটা নির্দিষ্ট ডোজ যখন ওভারকাম করে, তখন সেই ওষুধ থেকে আপনার হচ্ছে কিডনি রোগে আক্রান্ত হতে পারে। সেটাকে বলা থাকে যে হলো ডোজ ডিপেন্ডেন্ট। সেজন্য ব্যথার ওষুধ থেকে আপনার হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট এবং ডোজ ডিপেন্ডেন্ট দুই ধরনের হতে পারে, একেআই এবং সিকেডি দুই ধরনের হতে পারে। যারা ইডিওসিনক্রেটিক টাইপ হঠাৎ করে একটা ইঞ্জেকশন নিল, সেখান থেকে বেসিক্যালি আপনার একেআই হবে। আর দীর্ঘদিন ধরে যদি যারা খায়, সেখান থেকে ইন্টারস্টিশন নেফ্রাইটিস হবে। ইন্টারস্টিশন নেফ্রাইটিস হলে সেখান থেকে দেখা গেল যে আপনার হলো তার হচ্ছে আপনার সিআইএন, ক্রনিক ইন্টারস্টিশন নেফ্রাইটিস ডেভেলপ করে এবং এইখান থেকে তার সিকেডি ডেভেলপ করে আলটিমেটলি। তার মানে দুটোই হতে পারে। সমাধানটা কোথায়? এটার সমাধান তো খুব জটিল। প্রথম কথা হচ্ছে এটা সমাধান করতে হলে আসলে উইদাউট প্রেসক্রিপশন ওষুধ ক্রয় এবং বিক্রয় দুটোই আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে আপনাকে লেবেল করতে হবে। যে কোনো প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার বড়ি কেউ খেতেও পারবে না, বিক্রিও করতে পারবে না। এটা যদি করা যায় তাহলে সমাধানটা অনেকটা সহজ। আর আমাদের যারা ফিজিশিয়ান আছে তাদের ক্ষেত্রে হলো একটু যত্নশীল হতে হবে ব্যথার বড়ি দেওয়ার ক্ষেত্রে। সবচেয়ে বড় ব্যাপার রোগী নিজেকেই সতর্ক হতে হবে যে আমি হঠাৎ করে একটা ওষুধ খেয়ে যদি আমার অসুবিধা হয়, সেক্ষেত্রে একটু প্রেসক্রাইব করে খাওয়াই ভালো। আসলে তো চিকিৎসা হিসেবে একটা রন্ধন শিল্পের মতো, আপনি ওষুধটা যত সুন্দর করে রান্নাবান্না করে খাওয়াবেন তত বেশি সুস্বাদু হবে। সেই ক্ষেত্রে ফিজিশিয়ানের যদি আপনি সহায়তা নেন, তাহলে ফিজিশিয়ান সে আপনাকে একটা ড্রাইভিং ফোর্স দিবে, যাতে আপনার সিকিউরভাবে আপনার একটা জার্নি হয়। পেইন কিলার খেয়ে যে আপনার ডিজিজটা যে সারবে, এটা তো একটা জার্নি, সেই জার্নিটা স্মুথ হবে যত ড্রাইভিং স্কিল যত সুন্দর হবে। সেটা তো আপনার উইদাউট ডক্টর ছাড়া আপনি এলোপ্যাথির খেয়ে আসলে সেই ড্রাইভিং স্কিল আপনি পাবেন না। সেক্ষেত্রে উচিত হচ্ছে নিজেকে সচেতন হয়ে আমাদের আসলে মোটামুটিভাবে যে আমার সচেতন হতে হবে, আমি ব্যথার বড়ি খাবো না, খেলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবো না। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সমাধান কি দিয়ে থাকেন আপনাদের? লাইফস্টাইলটা কেমন হবে? ক্রনিক কিডনি ডিজিজের দুই ধরনের ট্রিটমেন্ট অপশন, একটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, আর একটা হলো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, RRT। কনজারভেটিভ মেডিসিন ট্রিটমেন্ট বলতে বোঝায় যে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন করব, তার ডায়েটারি মডিফিকেশন করব, সাথে সাথে কিছু ওষুধপত্র আমরা দিব। এই তিনের সমন্বয়ে কনজারভেটিভ ট্রিটমেন্ট। একটা লাইফস্টাইল মডিফিকেশন, জীবনযাত্রার মানের পরিবর্তন, ডায়েটারি মডিফিকেশন, আর তার হচ্ছে মেডিসিন। এর তিনটে মিলে আমরা বলি এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট। এইভাবে আমরা ট্রিটমেন্ট চালিয়ে চালিয়ে যদি আমরা তার ক্রিয়েটিনিন কন্ট্রোল রাখতে পারি, তার জীবনের যে গুণগত মান স্বাভাবিক রাখতে পারি, তার যদি কিডনির পয়েন্ট খুব বেশি না বাড়ে, এরপরে শরীর যদি ফুলে টুলে না যায়, প্রস্রাব যদি
কমে না যায়, শ্বাসকষ্ট শুরু না হয়ে যায়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা এভাবেই চালাতে থাকি। যখন দেখি যে কনজারভেটিভ মেডিসিন দিয়ে রুগীকে সার্ভাইভ করানো খুব বেশি কঠিন, তখন আমরা বলি যে আপনার আরআরটিতে যেতে হবে, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। তো এই আরআরটি বলতে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট। রেনাল ট্রান্সপ্লান্ট কি বাংলাদেশে হচ্ছে? রেনাল ট্রান্সপ্লান্ট বাংলাদেশে তো হয়, সরকারি এবং বেসরকারি দুটো পদ্ধতিতেই বাংলাদেশে রেনাল ট্রান্সপ্লান্ট হয়, এবং বেশ কিছু স্বীকৃত প্রতিষ্ঠান আছে। আপনি জানেন যে রেনাল ট্রান্সপ্লান্ট করতে হলে কিন্তু গভর্নমেন্ট অনুমোদন লাগে। গভর্নমেন্ট অথরাইজেশন ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠান কিন্তু রেনাল ট্রান্সপ্লান্ট করতে পারে না। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি দুটো প্রক্রিয়াতেই আপনার হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট হয়, এবং খরচ কম্পারেটিভলি যথেষ্ট কম। অনেক ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা হচ্ছে, আসলে কিডনি রোগ সাধারণত লক্ষণহীন থাকে, অপ্রকাশিত থাকে, সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া সাধারণত বোঝা যায় না। সেজন্য দেখা গেল যে এমন সময় কিডনি রোগ ধরা পড়ে যখন কিডনিটাকে ট্রিটমেন্ট করে ওই রিভার্সিবল করা সম্ভব হয় না। সেজন্য উচিত বয়স অনুযায়ী আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে তিনটি পরীক্ষা করে জেনে নিতে হবে যে আপনার শরীরের মাঝে কিডনি রোগের কোনো আসলে সুপ্ত কোনো রোগ আছে কিনা। একটি প্রস্রাবের ইউরিন টেস্ট করতে হবে, এটা আর্লি মর্নিং ইউরিন টেস্ট স্যাম্পল দিতে হয়। একটা ব্লাডের জন্য সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা, আর একটা আলট্রাসোনোগ্রাম। তিনটি পরীক্ষা, একটা ইউরিনারি, একটা ক্রিয়েটিনিন এবং একটা হচ্ছে আপনার আলট্রাসোনোগ্রাম। এই তিনের সমন্বয়ে আপনি জেনে নিতে পারেন যে আপনার শরীরের মাঝে সুপ্ত কোনো শত্রু লুকিয়ে আছে কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রিয়েল টেলিভিশনকে, ধন্যবাদ দর্শকবৃন্দদের। সবাই ভালো থাকবেন, শুভকামনা। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, কিডনি রোগের নানা কারণ রয়েছে, সমাধান রয়েছে, আমাদের দেশেই রয়েছে। সমাধান নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সকলের। বিদায় নিচ্ছি রিহেলথের আজকের আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, রিহেলথের সাথেই থাকুন।